আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম। আজকে আমরা অধ্যায় ৫ এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো বেসিক কনসেপ্টের ১ম যে অংশটা সেটা হচ্ছে গিয়ে পুরো অধ্যায়ের একটা প্রবাহ চিত্র আমরা এখানে সংযুক্ত করেছি। সেই প্রবাহ চিত্রটাই তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা এই প্রবাহ চিত্রটা যদি একবার দেখো তাহলে ওভারঅল পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পেয়ে যাবে। তো আমরা এখানে দেখি যে আমাদের এই চ্যাপ্টারটা কয়টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। এই চ্যাপ্টারটা হচ্ছে নামই তোমার খাদ্য, পুষ্টি এবং পরিপাক। অর্থাৎ তোমার এই অধ্যায়ে প্রথমে খাবার সম্পর্কে বলবে। খাবার বলতে সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তার যে পুষ্টি উপাদানটা প্রয়োজন সেই পুষ্টি উপাদান সম্পর্কে বলবে। তারপরে সেই পুষ্টি উপাদানটা আমাদের দেহে কিভাবে শোষিত হচ্ছে, কিভাবে পরিপাক হচ্ছে সেটা বলবে। তাছাড়া যে পরিপাক তন্ত্রে এই খাবারগুলো পরিপাক হচ্ছে বা হজম হচ্ছে, সেই পরিপাকতন্ত্রে কোনো রোগ হলে সেটা কিভাবে আমরা বুঝতে পারবো, তার লক্ষণ কি, প্রতিরোধ কিভাবে করা যাবে, প্রতিকার কি হবে, এগুলোও কিন্তু হচ্ছে গিয়ে আমরা এই ফ্লোচার্টে অন্তর্ভুক্ত করেছি। তাহলে তোমরা একটু দেখো যে এই ফ্লোচার্টের প্রত্যেকটা পোর্শনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত খাদ্য, পুষ্টি, পরিপাক এইটাকে আমরা হচ্ছে ৩টা ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে প্রথমত পুষ্টি, এরপরে হচ্ছে পরিপাক, এরপর হচ্ছে কি সুষম খাদ্য। আচ্ছা, এখন পুষ্টির কথা যদি আমরা বলি, প্রথমত পুষ্টি কি, যে উপাদানগুলো আমাদের দেহের ক্ষয় পূরণ করছে বা দেহের বৃদ্ধিতে অংশগ্রহণ করছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে, সেগুলোই কিন্তু সাধারণত পুষ্টি উপাদান হিসেবে পরিচিত। এখন এই পুষ্টি উপাদানগুলো ফ্লোচার্টটা একটু ভালো করে খেয়াল করে, পুষ্টি উপাদানের বর্ণনাগুলো নিচের দিকে আছে। তো পুষ্টি উপাদান যদি আমি জীবদেহের কথা বলি, আমরা জানি উদ্ভিদের মধ্যে জীবন আছে, তাদেরও পুষ্টি উপাদান প্রয়োজন। প্রাণীদের মধ্যে তো জীবন আছে, তো প্রাণীদের কিন্তু পুষ্টি উপাদান অবশ্যই প্রয়োজন। তাহলে দুইটা জীবের কিন্তু পুষ্টি উপাদান আবার ভিন্ন রকম, ঠিক আছে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি পুষ্টি উপাদানের কথা চিন্তা করি, যে যে উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধিতে, উদ্ভিদের হচ্ছে ফুল ফল ধারণ ক্ষমতার বৃদ্ধিতে বা বিভিন্ন অঙ্গের বৃদ্ধি সাধনে অংশগ্রহণ করে, সেগুলি কিন্তু তার পুষ্টি উপাদান। এখন এই পুষ্টি উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আরেকটাকে বলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে কি? ম্যাক্রো শব্দ বললে তোমরা সবসময় মনে রাখবা, ম্যাক্রো বলতে বোঝানো হয় বড়, ঠিক আছে, কিন্তু এখানে ম্যাক্রো বলতে আসলে কাকে বোঝানো হবে? বেশি, ঠিক আছে। তার মানে কি, যে পুষ্টি উপাদানটা একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় সেটাই কিন্তু আসলে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, ঠিক আছে। আচ্ছা, আর মাইক্রো নিউট্রিয়েন্ট মানে হচ্ছে যে উপাদানগুলো হচ্ছে খুব কম পরিমাণে প্রয়োজন হয় কিন্তু তারপরও প্রয়োজন হবে, সেগুলোকে বলা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। মাইক্রো মানে হচ্ছে কম বা হচ্ছে অল্প, ঠিক আছে। এখন ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনগুলা? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর সালফার। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হলো জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, কপার, ক্লোরিন আর হচ্ছে কি আয়রন বা লৌহ। তাহলে এই পুষ্টি উপাদানগুলো 9টা আর 7টা মানে হচ্ছে কি 16টা। এই পুষ্টি উপাদানগুলো কিন্তু উদ্ভিদের দেহের জন্য খুবই প্রয়োজন। কোনোটা বেশি পরিমাণে দরকার হয় বা কোনোটা হচ্ছে অল্প পরিমাণে দরকার হয়, কিন্তু তারপরে এই 16টা উপাদান ছাড়া কোনো উদ্ভিদ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি হবে না, ফুল ফলের বৃদ্ধি সাধন হবে না, তারপর সালোক সংশ্লেষণ শ্বসন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। এরপরে আসে হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে পুষ্টি উপাদান কয় ধরনের। প্রাণী বলতে মানুষের কথা এখানে বলা হচ্ছে। মানুষের ক্ষেত্রে পুষ্টি উপাদান হচ্ছে কিন্তু সাধারণত 6টি উপাদান, তবে 7টা উপাদান ধরা হয় ওভারঅল ভাবে। কিরকম? একটা হচ্ছে আমিষ, যেটা হচ্ছে দেহের বৃদ্ধি সাধনে বা ক্ষয় পূরণে অংশ নেয়। শর্করা দেহের শক্তি উৎপাদনে অংশ নেয়। স্নেহজাতীয় খাদ্য দেহের শক্তি উৎপাদনে অংশ নিবে। ভিটামিন, খনিজ লবণ এরা হচ্ছে কি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অংশ নিবে। তাছাড়া বিভিন্ন ধরনের বিপাকীয় কাজকর্ম সম্পাদন করবে। এরপরে হচ্ছে পানি। পানি ছাড়া কিন্তু আমাদের দেহ চলতে পারবে না। আমাদের প্রতি মুহূর্তে কিন্তু পানির প্রয়োজন। শুধু যে খাওয়ার জন্য প্রয়োজন তা কিন্তু না, দৈনন্দিন কাজকর্মে পানি ছাড়া আমরা চলতে পারি না। এরপরে হচ্ছে খাদ্য আঁশ বা রাফেজ। এটা হচ্ছে আঁশ জাতীয় খাবার, যেগুলো যেমন হচ্ছে শস্য বা হচ্ছে ডাটা বা হচ্ছে কিছু ফলের খোসা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটা কি করে? এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, তাছাড়া হচ্ছে স্থূলতা প্রতিরোধ করে, হৃদরোগ থেকে আমাদেরকে রক্ষা করে। এই জাতীয় খাবারগুলো খেলে আমাদের শরীরটা ভালো থাকবে। তাহলে পুষ্টি সেগমেন্টে উদ্ভিদের ক্ষেত্রে কোন কোন পুষ্টি উপাদান প্রয়োজন সেটা আলোচনা করা হয়েছে। প্রাণীদের ক্ষেত্রে কোন কোন পুষ্টি উপাদান প্রয়োজন সেগুলো আলোচনা করা হয়েছে। এখন পুষ্টি এই যদি এই পুষ্টিগুলো আমরা ঠিকমতো গ্রহণ না করি, মানে পুষ্টি উপাদানগুলো ঠিকমতো যদি আমরা গ্রহণ না করি, তাহলে কি কি অভাবজনিত রোগ দেখা দিবে। এখন
দেখা যায় যে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু যদি এই নিউট্রিয়েন্টগুলো গ্রহণ না করে তাহলে কিন্তু সেখানে অভাবজনিত রোগ দেখা দিতে পারে। অনেক রকমের অভাবজনিত রোগ আছে, যেমন ডায়বেক হতে পারে, তারপর হচ্ছে ক্লোরোসিস হতে পারে, সেগুলো উদ্ভিদের জন্য হয়। কিন্তু প্রাণীদের জন্য, যেহেতু এটা আমাদের ফোকাসটা হচ্ছে মেইনলি প্রাণীদের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে মানুষদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে অভাবজনিত রোগ কি হতে পারে? গয়টার হতে পারে, গয়টার যদি আয়োডিনের অভাবে হতে পারে, রাতকানা হতে পারে, ভিটামিন এ অভাবে হতে পারে, রিকেটস হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হতে পারে, রক্তশূন্যতা ভিটামিন বি এবং আয়রনের অভাবে রক্তশূন্যতা হতে পারে। তাহলে এগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। এরপরে আসি যে শক্তি পরিমাপ। শক্তি পরিমাপ বলতে আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে কতটুকু পরিমাণে আমরা এনার্জি পাচ্ছি সেটারও কিন্তু পরিমাপ করা প্রয়োজন আছে। আবার আমাদের দেহের উচ্চতার সাথে ওজনটা সামঞ্জস্য রয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু আমাদের একটা পরিমাপ করা প্রয়োজন আছে। তাহলে আমরা বুঝতে পারবো আমরা আসলে স্থূল নাকি হচ্ছে আমরা স্বাভাবিক ওজনে আছি নাকি আমাদের ওজনটা অনেক কম। তার মানে এইভাবে আমরা কিন্তু শক্তি পরিমাপ করতে পারি। তো শক্তি পরিমাপ করার জন্য আমাদের দুইটা বিষয় রয়েছে, দুইটা আলাদাভাবে আমরা বের করি। একটা হচ্ছে বিএমআর দিয়ে, যেটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। এটার সূত্র ছেলেদের ক্ষেত্রে একরকম, আবার মেয়েদের ক্ষেত্রে একরকম। ছেলেদের বিএমআর দেখো বের করতে হলে কিভাবে বের করতে হবে, 66 প্লাস 13.7 গুণ ওজনটা কেজিতে থাকবে, প্লাস 5 গুণ উচ্চতাটা সেন্টিমিটারে থাকবে, মাইনাস করতে হবে 6.8 ইন্টু যতটুকু যে বয়সটা আছে তার সেই বয়সটা গুণ দিতে হবে। আর মেয়েদের বিএমআই এর ক্ষেত্রে 655 প্লাস হচ্ছে কি 9.6 ইন্টু ওজনটা কেজিতে থাকবে, প্লাস 1.8 ইন্টু উচ্চতা হচ্ছে সেন্টিমিটারে থাকবে, মাইনাস 4.7 বয়সটা বছরে থাকবে। এভাবে করে আমরা কিন্তু মেয়েদের এবং ছেলেদের বিএমআর বের করতে পারি। বিএমআর মূলত যখন একটা মানুষ কোনো কাজকর্ম করে না, মনে করে শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, তখন সেই সময়টার জন্য তার যে শরীরের বিপাকীয় কাজ হচ্ছে ভিতরে, সেই বিপাকীয় কাজ সম্পন্ন করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাই মূলত বেসাল মেটাবলিক রেট। আর বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, যেটা হচ্ছে দেহের ওজনকে দেহের উচ্চতা মিটারে নিয়ে সেটার বর্গ করে যখন ভাগ করা হবে এইটাকে বলা হচ্ছে বিএমআই বা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা দিয়ে আমরা হচ্ছে পরিমাপ করতে পারি কোন একজন মানুষের ওজনটা স্বাভাবিক আছে কিনা নাকি কম আছে বা বেশি আছে। এরপরে আসো হচ্ছে আমরা মাঝখানে পড়বো হচ্ছে পরিপাক। আমরা মানুষরা যখন খাবারটা খাচ্ছি বা পুষ্টি উপাদানটা গ্রহণ করছি সেটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে, সেই খাবারটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে এবং হচ্ছে খাবারটা যে আমরা খাচ্ছি সেটা কিভাবে পরিপাক হচ্ছে, কার সাহায্যে পরিপাক হচ্ছে, পরিপাক হওয়ার পরে যেটা পরিপাক হচ্ছে না সেটা কি ঘটনা ঘটছে, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের পরিপাক অংশটা। তো পরিপাককে হচ্ছে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে পরিপাক ক্রিয়া রাখা হয়েছে, এরপরে পরিপাক তন্ত্র রাখা হয়েছে। প্রথমত পরিপাক ক্রিয়া কোনটা? পরিপাক ক্রিয়া মূলত হচ্ছে কোথায় কোথায় গিয়ে পরিপাক হয়। প্রথমত আমাদের মুখে পরিপাকটা শুরু হয়। তো কিভাবে শুরু হয়? আমরা যে খাবারটা খাই তার মধ্যে শর্করা জাতীয় খাবার প্রথমে শুরু হয় আমাদের মুখগহ্বরের ভিতরে। তো এই শর্করার পরিপাকটা সাধারণত মুখে হবে। এর পরের পরিপাকটা হচ্ছে পাকস্থলীতে হয়, কিন্তু পাকস্থলীতে আমিষ জাতীয় খাবারের পরিপাক হবে। এখানে কোনো কার্বোহাইড্রেট মানে শর্করার পরিপাক হবে না, কোনো তেল জাতীয় খাবারের পরিপাক হবে না। ঠিক একইভাবে মুখেও কিন্তু শর্করা ছাড়া আর কোনো খাবারের পরিপাক হবে না। এরপরে যখন ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্তে আমাদের সকল খাবারই পরিপাক হবে, অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ সবগুলো খাবারই ঠিকমতো পরিপাক হবে। এরপরে যাবে হচ্ছে বৃহদন্ত্রে। মূলত বৃহদন্ত্রে কোনো পরিপাক হয় না। এখানে বৃহদন্ত্রটা কি হয়? বৃহদন্ত্রে হচ্ছে সাধারণত খাবার যেটা পরিপাক হয়ে গেছে সেটা যতটুকু আছে সেখান থেকে কিছু অংশ তোমার শোষিত হয়, আর বাকিটা হচ্ছে অবশিষ্টাংশ হিসেবে দেহের বাইরে উন্মুক্ত হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমরা পরিপাক তন্ত্র নিয়ে আলোচনা করব। পরিপাক তন্ত্রের মধ্যে কি আছে? পরিপাক তন্ত্রকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, এরপর আছে পৌষ্টিক নালী এবং পরিপাক তন্ত্রের যে রোগগুলো হয় সেগুলোকে একসাথে রাখা হয়েছে। পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক নালী। আচ্ছা, পৌষ্টিক গ্রন্থি আমরা পরে দেখব। পৌষ্টিক নালীটা বলি। পৌষ্টিক নালী হচ্ছে একটা আমাদের লম্বা নালী, এটা শুরু হবে মুখ থেকে। তো মুখ থেকে শুরু হয়ে এই লম্বা নালীটা কত দূর পর্যন্ত যায় বলো তো? এইটা যায় একদম পায়ু পর্যন্ত। কিভাবে? প্রথমত হচ্ছে আমরা যে খাবারটা খাই সেটা আমাদের মুখগহ্বরে থাকবে। এরপরে মুখগহ্বরের মধ্যে তিনটে অংশ থাকে, জিহ্বা থাকে, লালাগ্রন্থি থাকে, দাঁত থাকে। জিহ্বার সাহায্যে খাবারটা নাড়াচাড়া করা হয়। লালাগ্রন্থির সাহায্যে লালাগ্রন্থি থেকে লালার রস নিঃসরণ হয়, তার সাথে কিছু এনজাইম বের হয়, এগুলো খাবার পরিপাকে সাহায্য করে। এবং দাঁত থাকে। দাঁত কি করে? দাঁতেরও আবার কিছু আলাদা আলাদা সেগমেন্ট আছে। কিরকম? দাঁতের প্রকার জানতে হবে, দাঁতের গঠন জানতে হবে এবং দাঁতের
দাঁতের উপাদানগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো দাঁতের যদি আমি প্রকার বলি, কয় রকমের দাঁত আছে? দাঁত আসলে হচ্ছে 4 রকমের আছে। কর্তন দাঁত যেটা হচ্ছে আমাদের খাবারটা কাটতে সাহায্য করবে, ছেদন দাঁত যেটা আমাদের খাবারটা ছিঁড়তে সাহায্য করবে, অগ্রপেশন পেশন দাঁত, এই দুটো দাঁত হচ্ছে কি খাবারটাকে পিষতে বা চাবাতে সাহায্য করবে। এরপরে হচ্ছে কি গঠন, দাঁতকে হচ্ছে দাঁতের যে গঠন সেখানে 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি মুকুট, একটা মূল, একটা হচ্ছে গ্রীবা, এই 3টে ভাগে ভাগ করা হয়। আর দাঁতের উপাদান বলতে কি 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 দিয়ে দাঁত তৈরি হয়? তো দাঁতের উপাদান হচ্ছে ডেন্টিন, এনামেল, দন্তমজ্জা বা সিমেন্ট। তো এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমরা পরে পড়বো, তবে জেনে রাখো যে এর উপাদান কি কি। মুখগহ্বরের ভিতরে কোন খাবারটা পরিপাক হয়? এই যে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার পরিপাক হবে। তাহলে এই যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা জিহ্বার সাহায্যে, লালা গ্রন্থির সাহায্যে এবং দাঁতের সাহায্যে কি হচ্ছে? শুধুমাত্র শর্করা জাতীয় খাবারটাই পরিপাক হচ্ছে। এরপরে খাবারটা কোথায় যায়? এরপরে খাবারটা যাবে হচ্ছে কি গলবিলে, তারপরে যাবে অন্ননালীতে। তাহলে আমাদের পৌষ্টিকনালী শুরু হয় মুখ থেকে, তারপরে যায় মুখগহ্বরে, দেন হচ্ছে কি গলবিলে যাবে, তারপর অন্ননালীতে যাবে, গলবিল অন্ননালী এগুলোতে যাবে যখন, তখন এখানে কোনো পরিপাক হয় না, এগুলো জাস্ট হচ্ছে সংকোচন আর প্রসারণ হয়। এরপরে খাবারটা যাবে হচ্ছে পাকস্থলীতে। কোথায় যাবে? পাকস্থলীতে যাবে। পাকস্থলীতে কি কিসের পরিপাক হবে? পাকস্থলীতে কি আমিষ জাতীয় খাবারের পরিপাক এখানে হবে। এরপরে যাবে হচ্ছে অন্ত্রে। অন্ত্রে বলতে এখানে 2টা অন্ত্র, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, একটা হচ্ছে বৃহদন্ত্র। ক্ষুদ্রান্তে সাধারণত শর্করা, আমিষ, স্নেহ এই 3টা খাবারেরই পরিপাক হয়। এবং বৃহদংশে কি হয়? বৃহদংশে হচ্ছে গিয়ে তোমার কোনো খাবার আর পরিপাক হয় না, সেখানে শুধুমাত্র যেটা আমাদের বডির জন্য প্রয়োজন সেটা শুধুমাত্র শোষিত হয়, বাকি যেগুলো আমাদের অবশিষ্টাংশ, ময়লা মানে বর্জ্য পদার্থ যেগুলো, সেগুলো দেহের বাইরে মল হিসেবে উন্মুক্ত হয়ে যায়। এবং সবার শেষে হচ্ছে পায়ু। এই যে মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত, এটা কিন্তু একটা লম্বা নালী, এটা কিন্তু অনেক বড় নালী। আমাদের দেহের সবচেয়ে বড় নালী হচ্ছে গিয়ে পৌষ্টিক নালী। তো এই পৌষ্টিক নালীর মাঝখানে কিন্তু কোনো ব্রেক নাই, এটা একদম মুখ থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত বিস্তৃত হয়। এবং এর মাঝখানে হচ্ছে তোমার খাদ্য পরিপাক করার জন্য কিছু গ্রন্থি থাকে। গ্রন্থিগুলো থেকে বিশেষ বিশেষ এনজাইম বের হয়, যেটা স্পেসিফিক খাবারের উপরে কাজ করে ওই খাবারটা পরিপাকে সাহায্য করে। কিভাবে? এই যে আমি যে এখানে এতগুলো কথা বললাম, যেমন দেখো আমি যদি এখানে বলি, এই যে মুখগহ্বরের ভিতরে লালা গ্রন্থি আছে, তাহলে লালা গ্রন্থি কিন্তু একটা পৌষ্টিক গ্রন্থি, কারণ লালা গ্রন্থি থেকে একটা বিশেষ ধরনের এনজাইম বের হয়, টাইলিন এনজাইম। এটা কি করে? শর্করা জাতীয় খাবারকে হজমে বা পরিপাকে সাহায্য করে। তো এই গ্রন্থিগুলো থেকে যে রাসায়নিক পদার্থগুলো বের হচ্ছে সেটা কিন্তু ওই খাবারটা পরিপাকে সাহায্য করছে, কিন্তু ওই খাবারটা পরিপাক হওয়ার পরে ওই রাসায়নিক পদার্থের কোনো পরিবর্তন হচ্ছে না। সেটা কি করছে? এটা একটা উপলক্ষ্য মাত্র, খাবারটা খুব দ্রুত ভাঙার। তাহলে লালা গ্রন্থি থেকে হচ্ছে এনজাইম বের হচ্ছে, সেটা খাবারকে পরিপাক করছে। যকৃৎ হচ্ছে আমাদের দেহের রাসায়নিক গবেষণাগার, এখান থেকে পিত্তরস তৈরি হয়। এই পিত্তরসটা হচ্ছে পিত্তথলিতে গিয়ে জমা থাকে এবং এই পিত্তরস পরবর্তী সময়ে তোমার হচ্ছে তেল জাতীয় খাবার বা স্নেহ জাতীয় খাবারকে ছোট ছোট টুকরো করতে সাহায্য করে। এটা আমরা পরবর্তীতে পড়বো। এরপরে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে এনজাইম বের হয়, যেটা হচ্ছে কি শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাবারকে ভাঙতে সাহায্য করে। গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে কিছু গ্রন্থি থাকে যেগুলো থেকে তোমার রাসায়নিক পদার্থ বা হচ্ছে গ্যাস্ট্রিক রস বের হয়, সেটা কিন্তু খাবার পরিপাকে সাহায্য করে। এবং আমাদের ক্ষুদ্রান্তের ভিতরেও কিন্তু কিছু গ্রন্থি রয়েছে, যেটাকে আন্তরিক গ্রন্থি বলে। এখান থেকেও কিছু রাসায়নিক পদার্থ বা এনজাইম বের হয়, যেটা খাবার পরিপাকে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে পুরো পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী এত বড় এবং এর মাঝখানে তোমার পৌষ্টিক গ্রন্থি রয়েছে, যেগুলো খাবার পরিপাকে সাহায্য করে থাকে। এখন আসি, এই যে পৌষ্টিক নালী বা পৌষ্টিক গ্রন্থি যদি কোনো কারণে ঠিকমতো কাজ করতে না পারে, বা আমাদের এই পৌষ্টিক নালীতে যদি কোনো খাবার ঠিকমতো হজম না হয়, অবশ্যই হজম না হওয়ার পিছনে কোনো কারণ রয়েছে, তাহলে এই যে আমাদের পৌষ্টিক নালী বা পৌষ্টিক তন্ত্র যদি কোনো কারণে অসুস্থতা বোধ করে, তখন কি হয়? সেটা হচ্ছে আমাদের দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে। আর পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি মিলে কিন্তু পুরো পৌষ্টিক তন্ত্র গঠন করছে। সহজ ভাষায় যদি এখন আমি বলি পৌষ্টিক তন্ত্রের সংজ্ঞা কি, পৌষ্টিক তন্ত্র হচ্ছে সেই তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে মানুষ যখন কোনো
জটিল খাবার বা অদ্রবণীয় খাবার যখন আমাদের দেহের ভিতরে যাবে এবং দেহের ভিতরে গিয়ে বিভিন্ন এনজাইমের সাহায্যে পরিপাকযোগ্য হবে, সহজে দ্রবণীয় পরিপাকযোগ্য এবং হচ্ছে সরল খাবারে পরিণত হবে, সেই তন্ত্রটাকে বলা হচ্ছে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। এবং পৌষ্টিক গ্রন্থি আর পৌষ্টিক নালী দুটো মিলে কিন্তু পরিপাকতন্ত্র গঠন করছে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই পরিপাকতন্ত্রে কি কি রোগ হতে পারে। পরিপাকতন্ত্র যে কোনো একটা অঙ্গের যদি ঠিকমতো কাজ না করে বা ঠিকমতো যদি খাবার হজম করতে না পারে, তাহলে কিন্তু বিভিন্ন রোগে আমাদের দেহ আক্রান্ত হয়। প্রথমটা হচ্ছে অজীর্ণতা। অজীর্ণতা মূলত হচ্ছে যখন কোনো খাবার হজম হয় না, মনে করো হচ্ছে অনেকক্ষণ খালি পেটে থাকা হচ্ছে, তখন বাইরের খাবার যদি খেয়ে ফেলি তাহলে কি হয়, পেটে গ্যাস ফর্ম করে, পেটটা ফেপে থাকে, বুকে পিঠে ব্যথা হয়, এটাকে হচ্ছে কি আমরা অজীর্ণতা বলবো। এবং অজীর্ণতা দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনেরই হচ্ছে ঘটনা। অজীর্ণতা এবার আমাশয়, যদি বাইরের খাবার খেয়ে কারোর হচ্ছে মানে বারবার হচ্ছে কি তোমার পাতলা পায়খানা হচ্ছে, সেটা কিন্তু তোমার আমাশয়ের একটা কারণ। অথবা যদি কোনো রোগ জীবাণু ঢুকে, যেমন শিগেরা নামের ব্যাকটেরিয়া বা কোনো ব্যাকটেরিয়া জনিত কারণে তোমার যদি খাবার হজম না হয়, বারবার যদি হচ্ছে ডায়রিয়া হয়, সেক্ষেত্রে এটা আমাশয়ের দিকে রূপ নিবে। কোষ্ঠকাঠিন্য হচ্ছে একটা অবস্থা যেখানে হচ্ছে গিয়ে আমাদের মলটা খুব শক্ত হয়ে যায় এবং সহজে পাস হয় না, এটাও কিন্তু পৌষ্টিক তন্ত্রের একটা রোগ। এরপরে গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার। আলসার মূলত হচ্ছে যখন দীর্ঘদিন যাবত কারোর গ্যাস্ট্রিক থাকে, মানে দীর্ঘদিন যাবত কারোর গ্যাস গ্যাস ফর্ম করছে, দীর্ঘদিন যাবত কারোর হচ্ছে পেট ফেপে থাকছে, অথবা যদি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে, হেলিকোব্যাক্টার পাইলোরি যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু পাকস্থলীর গায়ে ক্ষতের সৃষ্টি হবে, সেটাকে আমরা আলসার বলবো। আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। যদি আমাদের অ্যাপেন্ডিক্সে ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন এটাকে আমরা বলছি অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, কৃমিজনিত রোগ হতে পারে ডায়রিয়া, এটাও খুব কমন, দেখা যায় বাইরের খাবার খেলে বা ব্যাকটেরিয়া জনিত কারণে বা কোনো রোগ জীবাণু প্রবেশ করলে বারবার যখন পাতলা পায়খানা হবে, সেটা হচ্ছে কি ডায়রিয়া। তাহলে এই যে রোগগুলো, এগুলো দেখবা এই রোগগুলোর সাথে আমাদের পাকস্থলী জড়িত, আমাদের ক্ষুদ্রান্ত জড়িত, বৃহদন্ত্র জড়িত। অর্থাৎ এই কোনো একটা কারণে যদি আমাদের এই সব রোগ হলে কিন্তু আমাদের খাবার ঠিকমতো হজম হবে না, আমাদের হচ্ছে মল থেকে অসুবিধা হবে এবং হচ্ছে দেখবা পেট ফেপে যাবে, খাবারের রুচি থাকবে না। এই বিভিন্ন ঘটনা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তাহলে এটা কিন্তু আমাদের পৌষ্টিকতন্ত্রের রোগ। তাহলে পৌষ্টিকতন্ত্রের কোনো অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পরিপাকতন্ত্রের রোগ বা পৌষ্টিকতন্ত্রের রোগ বলবো। এরপরে আসি আমাদের আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে কি সুষম খাদ্য। সুষম খাদ্য কি? সুষম খাদ্য হচ্ছে সেই খাবার যেই খাবারে পরিমিত পরিমাণে সব উপাদান থাকবে। সব উপাদান বলতে আমি প্রথমেই প্রাণীর জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের নাম তোমাদের বলেছিলাম, যেটা হচ্ছে কি শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিনস, মিনারেলস বা খনিজ লবণ, পানি, তারপর হচ্ছে রাফেজ বা খাদ্য আঁশ। এই সবগুলো যখন পরিমিত পরিমাণে দৈনন্দিন খাবারে থাকবে, সেটাই কিন্তু একটা সুষম খাদ্য। তো সুষম খাদ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উপাদানের সামর্থ্য থাকতে হবে অবশ্যই। একজন মানুষের খাবারটা হজম করার জন্য প্রয়োজনীয় শক্তি উপাদানের কি থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। মানে হচ্ছে প্রত্যেকটা উপাদান থাকতে হবে, শর্করা, আমিষ, স্নেহ, সব ধরনের উপাদানই থাকতে হবে। এই সবগুলো হচ্ছে কি শক্তি উপাদান। এরপর হচ্ছে কি শর্করা, আমিষ, চর্বি নির্দিষ্ট অনুপাতে পরিমাণ মতো গ্রহণ করতে হবে। অতিরিক্ত পরিমাণে তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, বা অতিরিক্ত পরিমাণের আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবারও খাওয়া যাবে না। তবে হচ্ছে আমরা পরিমিত পরিমাণে খাবো, শর্করা একটু কম, আমিষটা হচ্ছে কি প্রতিদিন অবশ্যই থাকবে খাবার, আর তেল ছাড়া তো কোনো মানে কিছু চর্বিত দ্রবণীয় ভিটামিন আছে, সেগুলো তো শোষিতই হবে না। অর্থাৎ সবগুলো উপাদানই নির্দিষ্ট অনুপাতে গ্রহণ করতে হবে। খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও রাফেজ বা সেলুলোজ সরবরাহের জন্য সুষম খাদ্য তালিকায় ফল এবং টাটকা শাকসবজি থাকতে হবে। অর্থাৎ খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস উৎস হিসেবে তোমার হচ্ছে রাফেজ বা হচ্ছে আঁশ জাতীয় খাবার, যেমন ওই যেটা বললাম ফলের খোসা, তারপরে হচ্ছে মানে আমরা যখন ফল খাবো সেটা খোসা সহই খেতে হবে। তারপরে যে লাল চালের আটা বা হচ্ছে কি লাল গমের আটা, লাল চালের ভাত, এগুলো খেতে হবে। মানে হচ্ছে যে শস্যটা খেতে হবে ভালো মতো, তারপরে মানে যে শস্যে ফাইবার থাকবে। হ্যাঁ, তারপরে শাকসবজি আছে, যে কোনো শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এগুলো কিন্তু আমাদের খাবার হিসেবে গ্রহণ করতে হবে।
এরপরে হচ্ছে খাদ্যে অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ পানি এবং খনিজ লবণ থাকতে হবে, কারণ পানি ছাড়া আমাদের দেহের কোনো বিপাকীয় কাজ করা সম্ভব হবে না। সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে, অর্থাৎ আমরা এমন খাবার খাবো যেটা সহজে হজম হবে, সহজপাচ্য হবে। যেমন আমরা যখন বাইরে খাই দেখবো অনেক ফ্যাটি ফুডস খাই, ওই যে বার্গার, তারপরে যে পিৎজা, পাস্তা, এগুলো খাই, এগুলো কিন্তু আমাদের বডিতে সহজে হজম হতে চায় না। এগুলো কিন্তু সহজপাচ্য খাবার না। সহজপাচ্য খাবার কোনগুলো? যেগুলো আমরা দৈনন্দিন জীবনে যে মাছ, মাংস, ডাল এগুলো খাই, বা হচ্ছে কি একটু সবজি খাই, শাক খাই, সালাদ খাই, এগুলো কিন্তু সহজপাচ্য খাবার। আচ্ছা, তাহলে আমি আশা করি যে এই ফ্লো চার্টটার মাধ্যমে পুরো অধ্যায়টা সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে গেছে। এই প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে বেসিকের তথ্যগুলো এর পরের পেজগুলোতে আলোচনা করা রয়েছে। আশা করি তোমরা যদি বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাও, কিউআর কোড স্ক্যান করলে সেগুলো জানতে পারবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।